সম্মানিত দর্শকবৃন্দ, সর্বপ্রথমে আমি জামিল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগে আমি ফেসবুকে একটা পোস্ট দিছিলাম যে ইতিমধ্যে যে পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে, এই পঞ্চায়েত নির্বাচনের পরে বিশেষ করে গ্রাম পঞ্চায়েত লেভেলও আমরা দেখি আর সভাপতি নির্বাচনের লাগিয়া বিভিন্ন আলাপ আলোচনা চলে। ফেসবুকে কত না কত পোস্ট দেখা যায়। এখন তো দেখা যায় কিতা ওয়ার্ড মেম্বার যারা নির্বাচিত হয়েছেন তারারে তৈয়া বাকি বাইরা মানুষের সভা সমিতি কতরা যে হারে বানাইলিতা জিপি সভাপতি। আচ্ছা খুঁজছেন বা আমি ওনার লেখলাম যে বারে তাকিয়া মুরব্বী হাজিয়া একটা সভা সমিতি করিয়া জিপি সভাপতি নির্বাচন করা যাইব নি? এটার কোনো ভ্যালু থাকবো নি? বারে তাকি মুরব্বী আনা দেখাইবার কোনো মানে আসেনি? আর ও পোস্ট আরোটা জিনিস আসলো যে অভিজ্ঞতার কথা অনেকে কইতরা। অভিজ্ঞতা দেখিয়া খারে 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 বানাইতা। সেভাবে যে অভিজ্ঞতা দেখিয়া বানাও। আরো একটা কথা হইল গিয়া যে কইছিলাম আমি পরে একটা ভিডিও দিব, আর ভিডিওটা দেখলে আপনারা আয়নার মতো পরিষ্কার হয়ে যাবা যে কোন ব্যক্তিরে বা কারে জিপি প্রেসিডেন্ট বানাইলে সর্বসাধারণ লাভ হইব। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। ভিডিওটা খুবই জবরদস্ত হইব, ভিডিওটা দেখবা। আর সর্বশেষে একটা বিষয় হইব যে আমরা জিপি মানে বিশেষ করে ত্রিপুরাঙ্গন জিপির কথা হই, আর এই জিপির মধ্যে কারে জিপি প্রেসিডেন্ট বানাইলে সর্বসাধারণের লাভ হইব। ঠিক আছে, তো কথা দীর্ঘ না করিয়া ভিডিওটা শুরু করবো। এর আগে একটা রিকোয়েস্ট করিয়া যে এই ভিডিওটা লাইক করবা, বেশ করিয়া শেয়ার করবা যাতে সবে দেখতে পায়। জবরদস্ত হইব, এর লাগে করিয়া শেয়ার করবা। আর একটা রিকোয়েস্ট হইল গিয়া যে আমরা পেজও আইয়া আপনারা সংযুক্ত হইবা, ফেসবুকও হইলে আইয়া সংযুক্ত হইবা, আর ইউটিউবও যদি দেখেন মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সংযুক্ত হইবা। অনেকদিন কোনো ধরনের ভিডিও দিতাম পারছি না, মানে পেজও একটা সমস্যা আসলো, ডিমনিটাইজ আসলো, আর যার কারণে নিজে ডিমোটিভেটেড হয়ে গেছিলাম। এখন এটা অটোমেটিক ডিমনিটাইজেশন থাকি মনিটাইজেশন অ্যাক্টিভেট হয়ে গেছে। এর লাগে এখন আর কাজ করতে মন দুর্বল নয়, একটু মানে মোটিভেটেড আছি, ইনফ্লুয়েন্সড আছি। তো সে যাই হোক, কথা দীর্ঘ না করিয়া মূল কথাটা আমরা শুরু করি। তো প্রথমে কইছিলাম যে পঞ্চায়েতও একটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে জিপি সভাপতির দায়িত্ব কিতা, খাম কিতা, ক্ষমতা কিতা, ওটা আলোচনা করলাম। তো এই আলোচনাটা আমার নিজের থেকে করতাম না, আসলে আসাম পঞ্চায়েত অ্যাক্ট 1994 এই অ্যাক্টও যেভাবে দেওয়া হয়েছে ওভাবে আলোচনা করবো, আপনারা শুনাইনি। অতএব যেহেতু আমি অ্যাক্টর কথা আলোচনা করি, আর অতএব এই ভিডিওটা শুধুমাত্র যে পঞ্চায়েত নির্বাচনের লগে জড়িত ব্যক্তিরা কিছু জিনিস বুঝবার লাগি দেখলে লাভ হইব তা নাই, বরং ছাত্রছাত্রী যদি দেখে যাদের সাবজেক্ট সোশিয়াল সায়েন্স আছে তারারও লাভ হইব। ঠিক আছে, তো সর্বপ্রথমে আমার আসাম পঞ্চায়েত অ্যাক্ট 1994 অনুযায়ী একজন জিপি সভাপতির ক্ষমতা, কার্যাবলী ও দায়িত্ব কিতা দেখিলাই। যদি আপনারাও ভেরিফাই করতে চান আমি কীরকম কথা হইয়ার পঞ্চায়েত অ্যাক্ট 1994 থেকে হইয়ার কিনা ভেরিফাই করতে পারবা, প্রথমে ক্লজ 13 কথা হইব। ক্লজ 13 পঞ্চায়েত সভাপতির কার্যাবলী, দায়িত্ব, ক্ষমতা এটা ডিসকাস করা হয়েছে। আর এরপরে ক্লজ 19 আলোচনা করবো। ক্লজ 19 হয়েছে কিতা, ফাংশনস অফ গাঁও পঞ্চায়েত। ঠিক আছে, তো এবার সর্বপ্রথমে সভাপতির দায়িত্ব কিতা, খাস কিতা। একটা গাঁও পঞ্চায়েত একজন সভাপতির প্রথম খাস যদি আমরা দেখি সেটা হইল কি গাঁও সভার আয়োজন করা, অর্গানাইজ করা বা কনভেনিং করা। গাঁও সভা কমপক্ষে প্রতি 2 মাসে একটা গাঁও সভা করতে লাগবো সভাপতি। দ্বিতীয়ত গাঁও সভার ওই যে সভা আহ্বান হইব সেই সভার সভাপতিত্ব করা লাগবো। এরপরে গাঁও পঞ্চায়েতের রেকর্ড সংরক্ষণের দায়িত্ব থাকবা, সমস্ত রেকর্ড যেন তাইন সংরক্ষণ করিয়া রাখতে পারেন, এইভাবে তাইন সচেতন থাকুন। এরপরে যদি আমরা দেখি গাঁও পঞ্চায়েতের আর্থিক এবং নির্বাহী ব্যবস্থাপনার সাধারণ দায়িত্বের থাকবা। তো আর্থিক যে সমস্ত কার্যকলাপ আছে, বিভিন্ন ব্যাপার MGNREGA আছে, আরও ডেভেলপিং বিভিন্ন কাম আছে, এই সমস্ত কাজের আর্থিক দায়িত্ব। একই সাথে নির্বাহী মানে হইল গিয়া আপনার যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, দায়িত্ব তার কাছে থাকবে। এটা পরেও আইছে আবার যে কোনো সিদ্ধান্ত নয়, নিয়মর ভিতর সিদ্ধান্ত, যতটুকু জানে পাওয়ার দেওয়া হইব। গাঁও পঞ্চায়েতের কর্মচারী এবং অন্য যে কোনো কর্তৃপক্ষের মাধ্যমে গাঁও পঞ্চায়েতের অধীনে নিযুক্ত কর্মচারী বা কর্মকর্তাদের কার্যক্রমের উপর প্রশাসনিক তদারকি নিয়ন্ত্রণ করতে পারবে। গাঁও পঞ্চায়েতের যে সমস্ত কর্মচারী আছেন তাদের প্রশাসনিক তদারকি নিয়ন্ত্রণ করতে পারবা, তবে নিয়মের ভিতর পর্যন্ত। এটা ঠিক আছে। এই আইনের অধীনে যে কোনো কার্য সম্পাদন, এই আইন এভাবে তানে দেওয়া হয়েছে যাতে যে কোনো কাজ করতে পারবা, আদেশ জারি করতে পারবা, একই সাথে প্রয়োজনীয় ক্ষমতা প্রয়োগ করতে পারবা, দায়িত্ব পালন করা লাগবে। তবে সেসব ক্ষমতা বা দায়িত্ব, যে সমস্ত ক্ষমতা বা দায়িত্ব নিয়মের মাধ্যমে নির্ধারিত করা হয়েছে।
এর চেয়ে বেশি তাই পাতা নাই। গাঁও পঞ্চায়েত কর্তৃক সাধারণ বা বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে নির্দেশিত সরকার কর্তৃক বিধির মাধ্যমে নির্ধারিত অন্যান্য ক্ষমতা প্রয়োগ দায়িত্ব কার্যাবলী পালন করিয়া তাই যাইতে লাগবে। তো দেখতেন একজন গ্রাম পঞ্চায়েতের যে সভাপতি তানোর উপরে কতটা গুরু দায়িত্ব। তো এই সমস্ত দায়িত্ব যদি একজন ব্যক্তির উপরে থাকে, তো তাই যদি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে না পারেন, তো এই ব্যক্তিয়ে জিপির ক্ষতি করে লইবা। এর লাগিয়া যারা ওয়ার্ড সদস্য হইছেন তাদের দায়িত্ব হইল গিয়া বর্তমান কাম হইল গিয়া এমন ব্যক্তিরে নির্বাচন করতা যেই এই সমস্ত কাজ কামরে সঠিকভাবে বুঝতে পারেন, আঞ্জাম দিতে পারেন, দায়িত্ব সঠিক পালন করতে পারেন। ঠিক আছে, এবার আমরা একটু ডিসকাস করবো ফাংশন অফ গাঁও পঞ্চায়েত। গাঁও পঞ্চায়েতের ফাংশন কিটা আছে, জেনারেল ফাংশন কয়টা প্রথমে আমি দেখব। আর আমি কইছি ক্লজ 19, আমি ফুইলেও কইছি যে এই যে ফাংশন অফ গ্রাম পঞ্চায়েত বা গাঁও পঞ্চায়েত, এটা হইল গিয়া আসাম পঞ্চায়েত অ্যাক্ট 1994 ক্লজ 19 গিয়ে আপনারা দেখতে পারবা। গুগলও সার্চ মারলে গভর্নমেন্ট অফ আসাম gov.assam.gov.in পঞ্চায়েত থেকে আপনারা এই পঞ্চায়েত অ্যাক্ট ডাউনলোড করিয়া ভেরিফাই করতে পারবা আমি ওয়ান টাইপ হইয়া কিনা। ঠিক আছে, বা আমি নিচের পিছনে আপনারা এটা স্ক্রিনশটও দিয়া যাইয়া। তো জেনারেল ফাংশনও দেখি প্রিপারেশন অফ অ্যানুয়াল প্ল্যান্স ফর দ্য ডেভেলপমেন্ট অফ গাঁও পঞ্চায়েত এরিয়া। গাঁও পঞ্চায়েত যা তোমার যত বড় এরিয়া আছে এই এরিয়ার পুরা অ্যানুয়াল একটা কিতা বানাইতে হয়, প্ল্যানিং করতে হয় এই এরিয়ার মধ্যে কী কী কাজ হইতো না হইতো। প্রিপারেশন অফ অ্যানুয়াল বাজেট, এবার অ্যানুয়াল বাজেট বানাইতে লাগবো ওই গাঁও পঞ্চায়েত। আউলা দেশার সময় যত জানে হয়তো করছি বা কথা নাই, বাজেট অনুযায়ী একটা প্ল্যান করা, প্ল্যান বাজেট সব মিল থাকতো আর প্রত্যেকটা কাজ যাতে সঠিকভাবে রূপায়ণ হইতো। মোবিলাইজেশন অফ রিলিফ ইন ন্যাচারাল ক্যালামিটিস। তো ন্যাচারাল ক্যালামিটিস আইলে ন্যাচারাল ক্যালামিটিসে কত ক্ষয় ক্ষতি করে মানুষের, এই সমস্ত জিনিস থেকে মানুষের রিলিফ দেওয়ার ব্যবস্থা করা বা বাঁচা যায় কীরকম এই ধরনের চিন্তাধারা ব্যবস্থা করা। রিমুভেল অফ এনক্রোচমেন্ট অন পাবলিক প্রপার্টিজ। তো পাবলিক প্রপার্টিজ উপরে যে এনক্রোচমেন্ট আছে এইগুলোর মধ্যে রিমুভেল করা। অর্গানাইজিং ভলেন্টারি লেবার্স অ্যান্ড কন্ট্রিবিউশন ফর কমিউনিটি ওয়ার্কস। ভলেন্টারি লেবার অর্গানাইজ করার ব্যবস্থা করা, কমিউনিটি ওয়ার্ক করা ভলেন্টারি ওয়ার্কারের মাধ্যমে। মেনটেনেন্স অফ এসেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স অফ ভিলেজ। আর স্ট্যাটিস্টিক্স অফ ভিলেজ মানে ভিলেজের পুরা পরিসংখ্যান যেন মেনটেন করিয়া রাখতে লাগবো। তো এটা সরকারিভাবে ওর কোনো সমস্যা নাই, এগুলা ওর আমরা দেখি। তবে অনেক জায়গার দুর্বলতা আছে, এর লাগে অনেক সময় অনেক গণ আন্দোলন বা মানুষের নানানটা সরকারিভাবে মানুষের বিরোধিতা করেন, বহুত প্রশ্ন তুলিয়া দেয়। যাই হোক, এটা জেনারেল ফাংশন আমরা দেখলাম। এবার আমরা দেখবো এগ্রিকালচার ইনক্লুডিং এগ্রিকালচার এক্সটেনশন। দেখুন ফাংশন অফ গ্রাম পঞ্চায়েতের মধ্যে জেনারেল ফাংশন কয়টা দেখলা। এগ্রিকালচারের উপরে মানে ফাংশন আছে, ক্ষমতা আছে, এগ্রিকালচার কীরকম ডেভেলপ করা যায়, মানে এগ্রিকালচার এক্সটেনশন, এগ্রিকালচার বাড়াইতে দরকার আছে। খালি 20 বছর আগে যেহেতু খেত হইতো, যেভাবে খেত হইতো ওভাবে থাকলেই বলি। তো গাঁৱৰ মানুষ কোনো আর সব সাইন্টিফিকভাবে খেত করার পদ্ধতি জানিলেইছে নি না। এটা গাঁও পঞ্চায়েতের কিছু দায়িত্ব আছে সাইন্টিফিকভাবে মানুষের এগ্রিকালচারও ব্যবস্থা করিয়া দেওয়া। এরপরে আমরা দেখি 3 নম্বর যদি অ্যানিমেল হাজবেন্ডারি, ডায়েরি ডেভেলপমেন্ট অ্যান্ড পোল্ট্রি। চিন্তা করছো নি অ্যানিমেল হাজবেন্ডারি আছে, ডায়েরি ডেভেলপমেন্ট, বুঝছা তো পশুপালন, দুধের ব্যবসা করার লাগি যে সমস্ত পশুপালন, আর একই সাথে পোল্ট্রি মানে মুরগি, এই সমস্ত বিষয়ে মানুষের বাড়াইয়া দেওয়া যাতে মানুষ এই সমস্ত ব্যবসা জড়িত হইতে পারে। এটা গ্রাম পঞ্চায়েতের কাম আছে। এখানে ফিশারিজও গ্রাম পঞ্চায়েতের কাম। সোশিয়াল অ্যান্ড ফার্ম ফরেস্ট্রি, মাইনর ফরেস্টও গ্রাম পঞ্চায়েতের কাম আছে। খাদি ভিলেজ অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ, বুঝতা তো আপনারা, তাঁত শিল্প, বিভিন্ন হস্তকলা বা হস্তশিল্প যেগুলো আছে এগুলার যাতে ডেভেলপমেন্ট হয় এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের দেখার দায়িত্ব আছে। রুরাল হাউসিং, গড়বাড়ি বানানি, রুরাল হাউসিং, গ্রাম্য গড় দুয়ার যেটা বনতো আজকাল তো প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে হওয়ার, আর এগুলা গ্রাম পঞ্চায়েতের দেখো আপনারা প্রেসিডেন্টে সিলেক্ট করেননি না, তো এটা গাঁও পঞ্চায়েতের মাধ্যমে হয়। ড্রিঙ্কিং ওয়াটার, পানি মানে পানীয় জলের ব্যবস্থা, এটাও গ্রাম পঞ্চায়েত। আপনারা জানতে তো সে কতখান পায়। রোড বিল্ডিং, কালভার্টস, ব্রিজেস, তারপরে ফেরিজ, ওয়াটারওয়েজ অ্যান্ড আদার মিনস অফ কমিউনিকেশন। তো এই সমস্ত রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, এটা হয়তো ফেরি যেগুলো হইতো। রুরাল ইলেকট্রিফিকেশন, বৈদ্যুতিকরণ হয়তো গাঁও যদি কারেন্ট থাকে না, কারেন্টের ব্যবস্থা। নন কনভেনশনাল এনার্জি সোর্সেস, যেগুলো সাধারণত পর্যাবরণের ক্ষতি না হইয়া, পরিবেশ বা এই যে আমরা এনভায়রনমেন্টর ক্ষতি না হইয়া যেগুলা এই এনার্জির সোর্স ব্যবহার করা যায়, সোলার এনার্জি ব্যবহার করা যায়, এটার পর্যাবরণের ক্ষতি নাই। তো এই ধরনের এনার্জি ব্যবস্থা করিয়ে দেওয়ারও এটাও গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব আছে। পভার্টি এলিভিশন প্রোগ্রাম, দরিদ্রতা দূরীকরণের প্রোগ্রাম বিভিন্নতা লইতা, বিভিন্ন প্রোগ্রামের ডিটেলস আছে, কিন্তু আমি যাইয়ার না, আমি পয়েন্টসগুলো মাতিয়া।
এডুকেশন ইউনিট প্রাইমারি স্কুল চিন্তা করছেন গ্রাম পঞ্চায়েতে এডুকেশনের ফিল্ডও কাজ আছে এডুকেশনের খালি জাঙ্গাল বানানি আর পথ বানানি না এডুকেশনের ফিল্ডও কাজ আছে আর আমি পইলা বলছি এই ভিডিওটা শুধুমাত্র যে রাজনীতির লগে জড়িত যারা তারার ব্যাপার নাই এটা স্টুডেন্টরাও জানতে পারবো স্টুডেন্টেরও দরকার আছে কারণ হচ্ছে এইগুলা ফাংশনগুলা আছে ক্লজ 19 গ্রাম পঞ্চায়েতের ফাংশন আর পাওয়ার রেসপন্সিবিলিটিস লাইবিলিটিস এগুলো লগে ক্লজ 30 যাই হোক অ্যাডাল্ট এডুকেশন ইনক্লুডিং প্রাইমারি স্কুলের এডুকেশন এই ফিল্ডও একটু দেখা লাগবো গ্রাম পঞ্চায়েত হলে অ্যাডাল্ট অ্যান্ড নন ফর্মাল এডুকেশন অ্যাডাল্ট এডুকেশনের দরকার নন ফর্মাল এডুকেশন যেগুলো স্কুলিং নাই বয়স্ক মাছরে গরুয়া পড়ার মাধ্যম যেগুলো ব্যবস্থা এটার মধ্যেও চোখ দিতে লাগবো দৃষ্টি দিতে লাগবো গ্রাম পঞ্চায়েত হলে লাইব্রেরিজ ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট লাইব্রেরিজ গাঁৱত কোনো জায়গাতে একটা লাইব্রেরি বনতো স্টাডি সেন্টার বনতো লাইব্রেরি বনতো এখানে সমস্ত ধরনের বুক পুস্তকাদি থাকতো যেখানে যে কোনো কেউ 1 টাকা 2 টাকা ফিস দিয়া হোক আর ফ্রির মাধ্যমে যদি ফ্রির মাধ্যমে করা হয়তো বেশ ভালো তবে একটা বই পড়িবার লাগি বা 2 দিন 3 দিন লাগি নিবার লাগি 1 টাকা 2 টাকা ফিস দিয়ে আনতো এরপরে ঘুরাইয়া আবার লাইব্রেরি জমা দিত এইভাবে যদি বইয়ের ব্যবস্থা করা হয় তো অনেক স্টুডেন্টসরা বই লইতে পারে না পায় না তো ওইখান থেকে গিয়ে বই আনতে পারবো যদি এরকম হয় তো গাঁৱত কত বড় লাভ হইব খালি জাঙ্গাল টাঙ্গাল বানাইলে বইতো নাই কিছু সর্বদিকে দৃষ্টি দিতে লাগবো এবার দেখুন কালচারাল অ্যাক্টিভিটিস হতো সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক জিনিস উন্নত করা দরকার সংস্কৃতি যদি ডুবি যায় তো কিচ্ছু নাই মানুষের সংস্কৃতি যাতে ডেভেলপ হয় সংস্কৃতির প্রতি মানুষের এই অবহেলা যাতে না হয় একজনে আরেকজনের সংস্কৃতি যাতে সম্মান করা হয় তো এই তো ব্যবস্থা আছে একই লগে গ্রাম পঞ্চায়েত হলেও সংস্কৃতির প্রতি সাংস্কৃতিক কার্যকলাপও কিছু আঞ্জাম দেওয়া লাগে মার্কেট অ্যান্ড ফেয়ার্স বিভিন্ন বাজারের ব্যবস্থা করা আর মেলা ফেয়ার মানে মেলা হইতো এরপরে হইল কি রুরাল স্যানিটেশন আপনারা বুঝতে আছে পাবলিক হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সরকারি একটা সম্পূর্ণ একটা দপ্তর আছে কিন্তু এরপরেও গাঁও পঞ্চায়েতেও এই জায়গায় কাজ আছে ডিটেলস চলে আছে ইমপ্লিমেন্টেশন অফ ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম বিভিন্ন জিনিস আছে আমি ডিটেলস হইয়ার না ভিডিও তো অনেক দীর্ঘ হয়ে যাব তো পয়েন্টসগুলো হইয়া যায় আর অনেকটা পয়েন্ট আছে এরপরে দেখুন উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এই ফিল্ডেও গ্রাম পঞ্চায়েতের কাজ আছে সোশিয়াল ওয়েলফেয়ার ইনক্লুডিং ওয়েলফেয়ার অফ হ্যান্ডিক্যাপড অ্যান্ড মেন্টালি রিটার্ডেড তো সোশিয়াল ওয়েলফেয়ার হইতো একই সাথে ওয়েলফেয়ার অফ হ্যান্ডিক্যাপড যারা প্রতিবন্ধী মানুষ আছে মানসিকভাবে অসুস্থ থাকিয়া থাকে এই ধরনের ব্যক্তির উন্নয়নমূলক কাজে গ্রাম পঞ্চায়েতের কাজ আছে ওয়েলফেয়ার অফ দ্য উইকার সেকশন অ্যান্ড ইন পার্টিকুলার দ্য শিডিউল্ড কাস্ট এন্ড শিডিউল্ড ট্রাইবস এই সমস্ত জাতি জনজাতির লাগিয়াও উন্নয়নের চিন্তাধারা করার গ্রাম পঞ্চায়েতের কাজ আছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমও কাজ করার দরকার আছে মেইনটেনেন্স অফ কমিউনিটি অ্যাসেটস যাতে কোনোভাবে বরবাদ না হয় এটা মেইনটেনেন্স করতে লাগবো একটা জিনিস আছে কমিউনিটি অ্যাসেট আর এগুলো খেয়ে দেখতো খেয়ে না খেয়েও মালিক নাই তো কমিউনিটি তো সমস্ত সবর তো আর খেয়ে রক্ষণাবেক্ষণ করে না এটা পঞ্চায়েতে রক্ষণাবেক্ষণ করতো এরপরে কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স অফ ধর্মশালা অ্যান্ড সিমিলার ইনস্টিটিউশন এটা কনস্ট্রাকশন করা যায় বানাই যায় মেইনটেনেন্স করা যায় এটাও পঞ্চায়েত লেভেলও পঞ্চায়েতের ফাংশনও আছে কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স অফ ক্যাটেল শেডস পাউন্ডস অ্যান্ড কার্ড স্ট্যান্ডস ক্যাটেল শেড বানাইতে হয় পাউন্ডস বানাইতে হয় কার্ড স্ট্যান্ডস আচ্ছা অবশ্য কার্ড স্ট্যান্ড কিবা সবখানে নাই যেন আছে এটা তো বানানোর দরকার আছে আমরা এটা তো আর কার্ডস নাই আজকাল বেশিরভাগ জায়গা তো কার্ডস নাই যাই হোক মেইনটেনেন্স অফ পাবলিক পার্কস অ্যান্ড প্লেগ্রাউন্ড কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স অফ স্লটার হাউসেস সরকারিভাবে যদি বানাইতে পঞ্চায়েতে বানাইতে পারে মেইনটেনেন্স অ্যান্ড রেগুলেশন অফ মেনিও এরপরে কিতা আছে সাচ আদার ফাংশন এজ মে বি entrusted from time to time by order of the government in the Department of Rural Development এরপরেও আরও কিছু ফাংশন হইতে পারে যেগুলো টাইম টু টাইম গভর্নমেন্টে বা পঞ্চায়েত ডিপার্টমেন্টে টাইম টু টাইম ডেভেলপ করবো আনবো এই বিষয়েও বিভিন্ন ফাংশন থাকতে পারে তো চিন্তা করেন অলমোস্ট 30টা ফাংশনের কথা আমি কেন ডিসকাস করলাম আর এর আগে প্রেসিডেন্টর যে কাজ আর প্রেসিডেন্টর দায়িত্ব কাজ কিতা আছে এই সমস্ত জিনিস আমি আপনার সঙ্গে শেয়ার করলাম তো এখন দেখুন এই সমস্ত জিনিস এতটা দায়িত্ব এত গুরু দায়িত্ব এটা সহজ দায়িত্ব নাই ছোটোখাটো দায়িত্ব নাই আর 3 দিন আর 4 দিন করে দায়িত্ব নাই একবার যে এক পিরিয়ডে 5 বছর লাগে একজন মানুষ প্রেসিডেন্ট হইব বা ওয়ার্ড মেম্বার হইব যাও হোক না কেন চিরস্থায়ী বলতে পৃথিবী যদিন থাকবো ওদিন নিয়মে তার কামর একটা উদাহরণ থাকতো সে যদি সঠিকভাবে কাজ করে এই যে যতটা ফাংশন হয়েছে এই ফাংশনও যদি সঠিকভাবে কাজ হইতে সত্যই যতদিন পৃথিবী থাকবো অতদিন একজন ব্যক্তির কামর চিহ্ন থাকিয়া যাইব মানে হতায় যাইব আমরা কত ঐতিহাসিক উদাহরণ আজ পর্যন্ত আমরা শুনিনি না শুনি হয়তো হইতে পারে কোনো ধরনের চিহ্ন নাই তারপরও
কোনো ধরনের ইতিহাস লৈখিক মানে লিখিত ইতিহাস নাই, তারপরও মুখে মুখে ইতিহাস আমরা গেছে ইয়া আছে। ইতিহাস দুইভাবে আয়, লিখিতভাবে আয় আর মুখে মুখে আয়, লোকমুখে প্রচার হয়ে আয়। আমরা কিটা পুরানা কাহিনী গল্প শুনি নানি, যেগুলা সাধারণত কোনো বইয়ের মধ্যে লিপিবদ্ধ নাই, এটা মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আইছে, ফাইনি না। তো এইভাবে কাজ করলে একজনে যদি কাজ করে শুধু 5 বছরের কাজ নাই, চিরস্থায়ী কাজ। তো যতটা ফাংশন দেওয়া হয়েছে, যতটা ক্ষমতা, কার্যাবলী, দায়িত্ব দেওয়া হয়েছে, এইগুলা জিনিস যদি করায় তো সত্যি এটা একটা দৃষ্টান্ত স্বরূপ হইব। তো যাই হোক, ইউলগিয়া একজন পঞ্চায়েত লেভেলে একজন প্রেসিডেন্টের কাজ আর পঞ্চায়েত লেভেলে কি কি ফাংশন হইতে পারে এই সমস্ত বিষয়। এবার যদি আমরা দেখি, আমি এরপরে দ্বিতীয়ত কইছিলাম যে অভিজ্ঞতার কথা। অভিজ্ঞতা দেখুন, অভিজ্ঞতা খালি কোনো এক ফিল্ডত থাকলেও অভিজ্ঞতা হইলা কোনটা নাই। খালি একজন মানুষ 5 বছর 10 বছর আছে আর থাকার কারণে তার অভিজ্ঞতা খুব বেশি হয়ে গেছে, এটা চিরসত্য নয়। অভিজ্ঞতা তখন হয় যখন মানুষের চেতনা থাকে। যদি চেতনা থাকে আর হে কাজ করে, কাজর চেতনা কাজ একলগে থাকলে তে তার অভিজ্ঞতা হইব। অভিজ্ঞতা হইতে হইলে ফিল্ডে কাজ করা লাগবে। যখন কাজ করব, কাজ করার ব্যাপারে বিভিন্ন পরিকল্পনা করব, পরিকল্পনা করার গিয়া কাজ করার গিয়া বাধাপ্রাপ্ত হইব। বাধাপ্রাপ্ত হওয়ার পরে সেই কাজটারে অগ্রসর করিয়া লইয়া দায়িত্ব করি, বাধারে অতিক্রম করতে করি, নূতনভাবে আবার প্ল্যান করব, কিছু জায়গা আগুয়াইব, আবার আরো বাধা আইব, ও বাধারে অতিক্রম, আবার নূতন প্ল্যান, আবার আগুয়াইব, আবার বাধা আইব। এইভাবে বারবার বাধাপ্রাপ্ত হইয়া যে অগ্রসর হয় তার অভিজ্ঞতা হয়। শুধু খালি বই রইলে অভিজ্ঞতা হয় না। তো আমরা খালি অভিজ্ঞতা মানে কয়েকদিন এক জায়গাত এক চেয়ারও এক মানুষ বোয়াত আসলো আর তার অভিজ্ঞতা আছে, এই জিনিসটারে প্রাধান্য দেওয়া ঠিক হইতো না। আপনারা বুঝছেন তো বিষয়টা। দ্বিতীয়ত একটা জিনিস হই আর শুনুন, দ্বিতীয়ত হইল গিয়া আমরা সাধারণত কিতা করি জানেননি, অভিজ্ঞতা তার দেখাই। আর বর্তমান সময়ে আমি দেখি আর অভিজ্ঞতা খালি দেখাইতাম আছে তার যে আসলেও নির্বাচিত ব্যক্তি নাই। নির্বাচিত ব্যক্তি হে নাই, অন্য মানুষ হয়তো মনোনীত প্রতিনিধি অথবা স্বঘোষিত প্রতিনিধি। কেউ মনোনীত প্রতিনিধি আর কেউ স্বঘোষিত প্রতিনিধি। স্বঘোষিত প্রতিনিধি যদি হয় তো হে তার অভিজ্ঞতা দি বাকি মেম্বার হলে কিতা করতে, কারণ মেম্বার হলে বানাইতা তো তারার প্রেসিডেন্ট, সমস্ত জিপির প্রেসিডেন্ট। স্বঘোষিত ব্যক্তি তো বনতে পারতা নাই, স্বঘোষিত প্রতিনিধি তো বনতে পারতা নাই, প্রেসিডেন্ট তো হেইনু বনবা। আর মানুষে বা বিশেষ করে লোকে যারে হওয়ার অভিজ্ঞতা সম্পন্ন এই তো লাগিয়া হয়তো স্বঘোষিত প্রতিনিধি অথবা মনোনীত প্রতিনিধি হইতে পারেন, কিন্তু তাই তো আর প্রেসিডেন্ট বন্ত্রা না, তাই তো জিপি সভাপতি বন্ত্রা না। জিপি সভাপতি তো সে বনের যার আদৌ অভিজ্ঞতা নাই, এ হই যা এই অভিজ্ঞতার নামে অনভিজ্ঞ ব্যক্তি হই যার গিয়া। আপনারা পয়েন্ট খেয়াল করছেন নি? অভিজ্ঞতা শব্দটারে ব্যবহার করিয়া বিলকুল ফ্রেশ মানুষ, নূতন মানুষ বানানি হয়ে যার অনেক সময়। ওটার লাগি এই অভিজ্ঞতা, এইভাবে তৃতীয় পক্ষর যদি কোনো অভিজ্ঞতা থাকে, প্রতিনিধির অভিজ্ঞতা, তাও স্বঘোষিত বা মনোনীত হোক, যেটাও হোক, এই সেকেন্ড পার্সন দ্বিতীয় ব্যক্তির অভিজ্ঞতা দেখিয়া যদি কোনো অনভিজ্ঞ ব্যক্তিরে বানানি যায়, এর থেকে আপনারা খুব সচেতন থাকবা, বিশেষ করে ওয়ার্ড সদস্য সকলের কথা কইয়া। তো এই ক্ষেত্রে বরং আপনারা একটা জিনিস দেখতে পারো যে গত বছর সেও মানে গত পিরিয়ডও, লাস্ট পঞ্চায়েত পিরিয়ডও সেও ইভেন মেম্বার আসলো নি, বাদ দিলাম সভাপতি আর বাদ দিলাম আর দুটা বড় ফল, ইভেন মেম্বার আসলো নি। আর মেম্বার যদি তাকিয়া থাকে তার এরিয়ার একটু খবর লইন না। যেমন ধরেন লাস্ট টার্মও সে মেম্বার আবার রিটার্ন মেম্বার হয়েছেন, একটু খবর লইন। ধরিয়া নিলাম আচ্ছা আমরা চিপরসাঙ্গন জিপি লাস্ট টার্মও মেম্বার আসলা, এবার আবার মেম্বার হয়েছেন সে আপনারা আইন বিবার নিশ্চয় চিপরসাঙ্গন জিপি রইবা, কমেন্টও জানাইবা বা আপনারা জানা আছে। লাস্ট টার্মও মেম্বার আসলা, এবার আবার মেম্বার হয়েছেন, ইলা সে আসেন। ইলা যদি তাহইন সেও আর কোনো মনোনীত প্রতিনিধি বা স্বঘোষিত প্রতিনিধি ইলা না, তাই নিজে আসলা মেম্বার, এবার আবার নিজে মেম্বার হয়েছেন, সম্পূর্ণ নিজে, সব ক্ষেত্রে নিজে, কোনো প্রতিনিধি নাই, কোনো জাত কিছু নাই। ইলা যদি সেও তাহইন তো আমি দেখি আর অভিজ্ঞতা সবচেয়ে বেশি তার হইব। আপনারা চিপরসাঙ্গন জিপির সব মেম্বার হলের একবার দেখিলেন, যারা যারা নির্বাচিত হয়েছেন এবার নাম দেখা যার। ওয়ার্ড নাম্বার 1 ফেরদৌসা বেগম বারবইয়া, ওয়ার্ড নাম্বার 2 আশিকা বেগম লস্কর, 3 কমলা বেগম, ওয়ার্ড নাম্বার 4 খালেদা বেগম বারবইয়া, ওয়ার্ড নাম্বার 5 আমজাদুল ইসলাম মজুমদার, ওয়ার্ড নাম্বার 6 রহিমা খানম চৌধুরী, 7 সাফরুল হক চৌধুরী, ওয়ার্ড নাম্বার 8 জহিরুল আলম বারবইয়া, ওয়ার্ড নাম্বার 9 নাজমা বেগম লস্কর, ওয়ার্ড নাম্বার 10 সালমা বেগম চৌধুরী। তো
এই যে আমরা ওয়ার্ড 10টা দেখলাম, এই 10টার মধ্যে যে মেম্বার হল বা ওয়ার্ড মেম্বার হল নির্বাচিত হয়েছেন, এই সমস্ত মেম্বার হলর তাকিয়া একটা বিষয় আপনারা দেখেন যে ইকানোর মধ্যে অভিজ্ঞতা কার বেশি। ইকানোর মধ্যে লাস্ট টার্মও সে গ্রুপ মেম্বার আসলা, ওয়ার্ড সদস্য আসলা, একই সাথে তান এরিয়ার মধ্যে কতটা তাই অ্যাক্টিভ আসলা, কতটা তাই কাজ করছেন না করছেন। যদি কমপক্ষে 50% করিয়া দেখেন এত নিশ্চয় তার কাজ করছেন, কাজে গিয়া বাধাপ্রাপ্ত হয়েছেন, বাধাপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই বাধাটারে অতিক্রম করিয়া কাজ করার মানে প্ল্যান করছেন, এটা ওলা ধীরে ধীরে কাজ করিয়া অগ্রসর হয়েছেন। তার মানে অভিজ্ঞতার ব্যাপারে যদি আমরা দেখি তো ও ব্যক্তির অভিজ্ঞতা হয়ে যাব বা তারার অভিজ্ঞতা হয়ে যাব যারা লাস্ট টার্মও আসলা গ্রুপ মেম্বার ওয়ার্ড সদস্য, আর এই টার্মও আবার জিতছেন। কিতা কইছি বুঝছেন নি আপনারা ফ্যাক্টটা? যদি বুঝেন না তো আমার প্রশ্ন করেন, সমস্যা নাই। তো অভিজ্ঞতার ব্যাপারে মাতলে এইভাবে আমরা দেখতে পারি অভিজ্ঞতা। তো ওই হিসাবে আমি কইয়া যে খালি আমরা অভিজ্ঞতা লাস্ট টার্মও সে কিতা আসলো আর সেই টাকার কারণে অভিজ্ঞতা, এটা আমরা কইতাম না। বরং লাস্ট টার্মও আসলো আবার তারে মানুষে করছেন, তার জায়গা ঠিক আছে নি, তার কোনো প্রতিনিধির দ্বারা হে অভিজ্ঞতা সম্পন্ন নাই। যেমন ইনোর মধ্যে যে বনতা তাই নিজে অভিজ্ঞতা সম্পন্ন, কিতা খুঁজি বুঝছেন নি? তো ওই হিসাবে আপনারা যাচাই করবার। আমার কথা তো আর ফাইনাল কিচ্ছু নাই, আলটিমেটলি গ্রুপ মেম্বার হলোর ব্যাপার। তবে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা ভালো হইব। এরিয়ার কথা আমি কইতাম না যে অন্য রাস্তার মাঝখানে এই সেই, এগুলো আসলে মূল ফ্যাক্ট না। মূল ফ্যাক্ট হইল কি এই 30টা যে ফাংশন আর সভাপতির দায়িত্ব, যেটা অ্যাকর্ডিং টু পঞ্চায়েত অ্যাক্ট 1994 ওটা অনুযায়ী যার কাজ একটু ভালো হয়েছে তারে আপনারা সিলেক্ট করতে পারেন। তো প্রথমে আমি যে কইছিলাম যে আয়নার মতো পরিষ্কার হয়ে যাইব আপনারা আর এই ভিডিওটা দেখলে খারে বানাইতা না বানাইতা, এই হইল বিষয়। এইভাবে কম্পারেটিভলি আপনারা যদি যাচাই করেন তো আপনারাও আয়নার মতো পরিষ্কার হইতে পারবা সে খারে বানাইতা। ঠিক আছে, আমি কোনো ব্যক্তির দলীয় নাই, কোনো ব্যক্তির সাপোর্টে নাই, সার্বজনীনভাবে এই কথাটা কইলাম। ভিডিওর মধ্যে থাকি কেউ কোনো আঘাতপ্রাপ্ত হইবা না। পঞ্চায়েত হোক আর অন্য কোনো নির্বাচন হোক সরাসরি আমরা সংযুক্ত থাকি না। তথাপিও এই বিষয়টা সার্বজনীন বিষয়, এই লাগিয়া একটা টপিকের উপরে আলোচনা করার জন্য আইলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগে ধন্যবাদ। আরও একবার হইয়া ভিডিওটা লাইক করবা আর অন্যান্যদের সঙ্গে শেয়ার করবা যাতে সবাই দেখতে পারে।